প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে মরক্কো। রাতের শেষ আটের টিকিট নিশ্চিতে বিগ ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সকালে মুখোমুখি মেক্সিকো ইংল্যান্ড। নারী টি-20 বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। অজিদের সামনে সপ্তম শিরোপার হাতছানি। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। এই ম্যাচে অনেক বেশি ট্যাকেল হয়েছে, এমবাপ্পেকে অনেক বেশি আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু দিন শেষে এমবাপ্পেকে আটকানো যায়নি। একমাত্র পাওয়া পেনাল্টিতে গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। রেদওয়ান শাওনের রিপোর্ট। মারো ধরো এমবাপ্পেকে মাটিতে ফেলো, রাউন্ড অফ 16-এ এই নীতিতেই যেন পরিকল্পনা সাজিয়েছিল প্যারাগুয়ে। তবে নামটাও যে কিলিয়ান এমবাপ্পে, ছোট কাঁধেই যিনি টানা দুবার ফ্রান্সকে খেলিয়েছেন বিশ্বকাপের ফাইনালে। চলতি বিশ্বকাপেও অপ্রতিরোধ্য এই ওয়ান্ডার বয়, যাকে আদর করে অনেকেই ডাকেন মডার্ন ফুটবলের নিউ পেলে। তিনি আবারও প্রমাণ করলেন, মহাতারকাদের গল্প লিখতে প্রতিভা নয়, দরকার চাপের মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স। গুরুত্বপূর্ণ ম্যাচে পাহাড়সম চাপকে তুড়ি মেরে স্পট কিক থেকে দলকে নিয়ে এলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ফিলাডেলফিয়ায় ফ্রান্সকে আটকে রাখার কৃতিত্বটা অবশ্য দিতে হবে প্যারাগুয়েকেও। জার্মানিকে গ্রুপ পর্বেই বিদায় করা দলটা এদিন যেন দুর্গ গড়ে তুলেছিল নিজেদের গোল পোস্টের সামনে। ফ্রান্সের একের পর এক আক্রমণ শরীরী চ্যালেঞ্জ দিয়ে বারবার ফিরিয়েছেন লাতিন আমেরিকার এই দল। ফলে গোলশূন্য থেকেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও ফ্রান্সকে চোখ রাঙিয়ে লড়াই করেছে প্যারাগুয়ে। দারুণ ডিফেন্স লাইনে গোলপোস্ট থেকে এমবাপে ডেম্বেলেরা বারবার ফিরেছে খালি হাতে। তবে পুরো ম্যাচে 13টি ফাউল করা প্যারাগুয়ে 69 মিনিটে করে বসে সবচেয়ে বড় ভুল। 8 মিনিট আগে বদলি হিসেবে নামা ফ্রান্সের দেজিরে দুয়েকে ডিবক্সে ফাউল করে বসেন প্যারাগুয়েন ডিফেন্ডার দিয়াগো গোমেজ। ভিআর থেকে পেনাল্টির সিদ্ধান্ত দেয় ম্যাচ রেফারি। চাপের মুহূর্তে নিখুঁত শটে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপে। পুরো ম্যাচে 76% বল পজিশন ধরে রাখা ফ্রান্স ম্যাচ জিতেছে ওই এক গোলে। চলতি বিশ্বকাপে 7 গোল দিয়ে লিওনেল মেসির পাশে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন কিলিয়ান এমবাপে। কোয়ার্টার ফাইনালে আগামী 10 জুলাই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। টানা 3 বার বিশ্বকাপের ফাইনালে খেলার কৃতিত্ব কি অর্জন করতে পারবে এমবাপের দল? উত্তরটা সময়ই বলবে। রেদওয়ান শাওন, স্টার প্লে। উনাহিরির জোড়া গোলে কানাডাকে 3-0 গোলে হারিয়েছে মরক্কো। এর মধ্য দিয়ে স্বাগতিক কানাডার বিদায় ঘণ্টা বেজে গেছে, আর শেষ আট নিশ্চিত করে নিয়েছে মরক্কো এবারের বিশ্বকাপে নিশ্চিতভাবে ফেভারিট দল। এই ম্যাচে কানাডা অনেক বেশি আক্রমণ করেছে, গোল করার চেষ্টা করেছে। দিন শেষে মরক্কো তাদের নিজেদের অবস্থানটা ধরে রেখেছিল এবং বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে। কেএম সনের রিপোর্ট। ম্যাচের বয়স তখন 39 মিনিট। গোলের দেখা না পেয়ে হতাশায় লারেয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন হাকিমি। লারেয়া উঠেই ছুটে গেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে। কিছু একটা বলতেই দু দলের প্লেয়ারদের মধ্যে শুরু হাতাহাতি। মুহূর্তেই মাঠে উত্তেজনা। রেফারি তখন প্লেয়ারদের সামলাতে ব্যস্ত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই হাকিমি এবং লারেয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন রেফারি। প্রথমার্ধে উত্তেজনা বলতে এতটুকুই। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল। তবে বিরতি থেকে ফিরেই ডেডলক ভাঙে মরক্কো। সেটপিস থেকে তৈরি হওয়া আক্রমণে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন আজেদ্দিন উনাহি। কিছুটা স্বস্তি পান হাকিমি। এরপর বেশ কিছু সুযোগ সৃষ্টি করে কানাডা। তবে ম্যাচের 82 মিনিটে কাউন্টার অ্যাটাকে আবার গোলের দেখা পান আজেদ্দিন উনাহি। বক্সের মাঝখান থেকে ডান পায়ের নিখুঁত শটে জাল কাপান এই মিডফিল্ডার। 2-0-তে এগিয়ে যায় মরক্কো। এখানেই শেষ নয়। নির্ধারিত সময় শেষে ম্যাচ যখন অতিরিক্ত 8 মিনিটের শেষ প্রান্তে পাল্টা আক্রমণে আবার গোলের দেখা পায় মরক্কো।
বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে মরক্কোর তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি। ৩-০ গোলের বড় জয়ে এই আসরের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। অন্যদিকে পুরো ম্যাচ ভালো খেলেও কাউন্টার অ্যাটাক সামলাতে না পেরে রাউন্ড অফ 16 থেকেই বিদায় কানাডা। কেএম সনি, স্টার প্লে। ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের জন্য নিশ্চয়ই বিগ ম্যাচ। শেষ ৮ নিশ্চিত করতে পারবে কিনা ব্রাজিল, সেই অপেক্ষায় প্রহর গুনছে ব্রাজিলের ভক্তরা। এই ম্যাচে ব্রাজিল কোচের চিন্তা তাদের ইনজুরি, আর নরওয়ে অনেকটা আত্মবিশ্বাসী আর্লিং হালান্ডকে ভর করে। তবে এই ম্যাচে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবরও আছে। নেইমার ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত জানাচ্ছে ব্রাজিলের গণমাধ্যমগুলো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপটা একটা বড় অগ্নিপরীক্ষা। 2002 সালে সর্বশেষ ট্রফি জয়ের পর থেকে বিশ্বমঞ্চে তাদের যাত্রা হতাশায় মোড়ানো। এর মধ্যে রয়েছে 2টি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং 2014 সালে ঘরের মাঠের স্মরণীয় ব্যর্থতা। এবার কোচ কার্লো আনচেলোত্তির অধীনে সেলেসাওদের মূল লক্ষ্য 1990 সালের পর প্রথমবারের মতো শেষ 16 থেকেই বিদায় নেওয়ার লজ্জা এড়ানো। এবারে নকআউট পর্বেও জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত শেষ 16তে পা রাখে সেলেসাওরা, যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল কার্লো আনচেলোত্তির মাস্টার মাইন্ড। নরওয়ের বিপক্ষে 4 ম্যাচ খেললেও কখনো জয়ের স্বাদ পায়নি তারা। এবারে আনচেলোত্তির ট্যাকটিক্সের উপরই ভরসা পুরো দেশের। আক্রমণে আনচেলোত্তির মূল অস্ত্র ভেনি 4 গোল ও 1 অ্যাসিস্ট করে এই রিয়াল উইঙ্গার চিনিয়েছেন জাত। তবে কোচের কপালে চিন্তার ভাঁজ, লম্বা ইনজুরির তালিকা। রাফিনিয়া খুব ভালোভাবে উন্নতি করেছে, তবে এখনও শতভাগ ফিট নয়। বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজনে কয়েক মিনিট খেলতে পারবে কিংবা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের কাজে আসতে পারবে। লুকাস পাকেতার জায়গা পূরণে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে, কারণ তার মতো কেউ নেই দলে। তবে আমি আত্মবিশ্বাসী। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে কিছু না বললেও ব্রাজিলের গণমাধ্যম ফোলহা দে সাও পাওলোতে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলোত্তি জানিয়েছেন নরওয়ের বিপক্ষে পুরো 90 মিনিট খেলতে প্রস্তুত নেইমার জুনিয়র। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখা লড়াই হলেও নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে নরওয়ে। সঙ্গে রয়েছে বুকভরা আত্মবিশ্বাস। সাম্বার দেশটির বিপক্ষে 4 দেখায় তারা আনবিটেন। চলতি বিশ্বকাপে নরওয়েজিয়ানরা খেলছে আক্রমণাত্মক ফুটবল। এই স্বপ্নযাত্রার মূল নায়ক নিশ্চিতভাবেই এর্লিং হল্যান্ড। বিশ্বকাপে নিজের অভিষেক আসরেই ইতিমধ্যে 5 গোল করে আলো ছড়িয়েছেন এই স্ট্রাইকার। আর এই আক্রমণ ভাগকে কার্যকর করে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান রাখছেন অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও মিডফিল্ডার প্যাট্রিক বার্গ। স্বাভাবিকভাবেই বিগ ম্যাচেও কোচের পরিকল্পনা হালান্ডকে ঘিরেই। হল্যান্ড কি করতে পারে সেটা সবাই জানে, তবে অন্য সব খেলোয়াড়ের মতো তারও ভালো সার্ভিস দরকার। আমি মনে করি সেই দিক থেকে আমরা বেশ ভালো কাজ করেছি। আমার বিশ্বাস আমরা তাকে সহায়তা করার এবং তার কাছে সঠিকভাবে বল পৌঁছে দেওয়ার উপায় খুঁজে পেয়েছি। রক্ষণভাগে কিছুটা সুসংবাদ রয়েছে নরওয়ে শিবিরে। সেনেগালের বিপক্ষে উরুর চোটে পড়া ডিফেন্ডার উইলিয়ান রিয়ারসন এখনও মাঠে নামতে না পারলেও তিনি দলে ফেরার খুব কাছাকাছি রয়েছেন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে নরওয়ে কি পারবে তাদের অপরাজেয় রেকর্ড ধরে রাখতে, নাকি সব পরিসংখ্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিয়ে শেষ 8-এ যাবে ব্রাজিল? এখন সেই উত্তরের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ব্রাজিল নরওয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে ট্রানজিশন এবং মাঝ মাঠের লড়াই। কারা মাঝ মাঠের দখল নেবে সেটাই একটা বড় বিষয়। তবে এই ম্যাচে ব্রাজিলের যে সৃজনশীলতার ঘাটতি এবং নরওয়ের যে অ্যাটাকের মানসিকতা সেটাই পার্থক্য করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে ডন কোচ কার্লো আনচেলোত্তির কথা ভুলে গেলে হবে না। সবশেষ ম্যাচে তিনি যেটি করে দেখিয়েছেন সেটি নরওয়ের পথে বড় বাধা হতে পারে। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ব্রাজিল নরওয়ে লড়াইকে শুধু 2 দলের শক্তির পার্থক্যে বিচার করলে ভুল হবে। এই ম্যাচের আসল লড়াই হবে বলের নিয়ন্ত্রণ, ট্রানজিশনের গতি এবং মাঝমাঠের আধিপত্যকে ঘিরে। ব্রাজিল নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ছন্দ ধরে রাখতে চাইবে, আর নরওয়ের লক্ষ্য থাকবে সেই ছন্দ ভেঙে দিয়ে ম্যাচকে নিজেদের পরিকল্পনায় নিয়ে আসা। ফলে ম্যাচের গতি কারা নিয়ন্ত্রণ করবে সেটিই নির্ধারণ করতে পারে কোয়ার্টার ফাইনালের টিকিট।
ব্রাজিলের সবচেয়ে বড় কৌশলগত প্রশ্ন মাঝমাঠে। রাফিনিয়া ও লুকাস পাকেতার অনুপস্থিতি সঙ্গে কাসেমিরোর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা বলের অগ্রগতি, আক্রমণের সংযোগ ও সৃজনশীলতায় প্রভাব ফেলতে পারে। মাঝমাঠ যদি দ্রুত আক্রমণে বল পৌঁছে দিতে না পারে, তাহলে নরওয়ে সহজেই নিজেদের রক্ষণাত্মক কাঠামো গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। তাই ব্রাজিলের জন্য এই ম্যাচে আক্রমণের মতোই গুরুত্বপূর্ণ হবে মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এই পরিস্থিতিতে কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ রক্ষণভাগ। গ্যাব্রিয়েল মার্কুইনহোস ও অ্যালিসনের উপস্থিতি শুধু গোল ঠেকানোর জন্য নয়, পুরো দলের ভারসাম্য ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। মাঝমাঠে যদি চাপ তৈরি হয়, তাহলে ডিফেন্সকেই বেশি সময় প্রতিরোধ গড়ে তুলতে হবে। অর্থাৎ ব্রাজিলের রক্ষণই হতে পারে ম্যাচের স্থিতি ধরে রাখার মূল ভিত্তি। অন্যদিকে স্টেল সলবাকেনের নরওয়ে ব্যক্তি নির্ভর নয়, বরং কাঠামো নির্ভর ফুটবল খেলে। শেষ 10 প্রতিযোগিতামূলক ম্যাচে 9 জয় এবং শেষ 14 ম্যাচে 56 গোল তাদের ধারাবাহিকতার প্রমাণ। তারা প্রথমে রক্ষণাত্মক ব্লক গড়ে প্রতিপক্ষের জায়গা সংকুচিত করে, এরপর বল পুনরুদ্ধার করেই দ্রুত হালান্ডকে ব্যবহার করে। দ্রুত ট্রানজিশনই তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র। হালান্ড ও ভিনিসিয়াস জুনিয়রের ভূমিকাও সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক ফুটবলে 53 ম্যাচে 60 গোল করা হালান্ড নরওয়ের আক্রমণের শেষ বিন্দু, যার প্রধান কাজ সুযোগকে গোলে রূপ দেওয়া। অন্যদিকে ভিনিসিয়াস গতি, ড্রিবলিং ও ওয়ান-অন-ওয়ান দক্ষতায় ব্রাজিলের আক্রমণের সূচনা করেন। তাই এই লড়াই শুধু দুই তারকার নয়, দুই ভিন্ন আক্রমণ দর্শনেরও। সব মিলিয়ে ম্যাচের ফল নির্ভর করবে কে বেশি আক্রমণ করেছে তার উপর নয়, বরং কার কৌশল প্রতিপক্ষের শক্তিকে বেশি নিষ্ক্রিয় করতে পেরেছে তার উপর। ব্রাজিলকে মাঝমাঠের ঘাটতি সামলে আক্রমণের ধার ফিরিয়ে আনতে হবে। আর নরওয়েকে সফল হতে হলে রক্ষণাত্মক শৃঙ্খলা ধরে রেখে ওডেগার্ডের মাধ্যমে নিয়মিত হালান্ডকে বল পৌঁছে দিতে হবে। তাই মেটলাইফ স্টেডিয়ামের এই লড়াই হবে নিয়ন্ত্রণ বনাম ট্রানজিশনের এক উচ্চমানের ট্যাকটিক্যাল পরীক্ষা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। লুকাস পাকেতার ইনজুরি ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। হামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান। তিনি যদি ফিরতে না পারেন, ব্রাজিল যদি ফাইনালে যেতে না পারে, তাহলে লুকাস পাকেতার বিশ্বকাপ যাত্রায় এখানেই শেষ। গণমাধ্যমের খবর, তার জায়গায় দলের সুযোগ হচ্ছে বা কপাল খুলছে দানিলোর। শুধু অ্যাসিস্ট করা বা গোল করা না, এই ব্রাজিল দলের সবথেকে গুরুত্বপূর্ণ স্পেস ক্রিয়েটর ছিলেন লুকাস পাকেতা। বিশ্বকাপে ভিনিসিয়াসের অনেক আক্রমণের পেছনেই ছিল পাকেতার অফ দ্য বল মুভমেন্ট। পাকেতার মতোই মিডফিল্ডে বল ধরে রাখা, প্রেস ভাঙা এবং ডিফেন্স থেকে অ্যাটাকে প্লে মেকিং করার অ্যাবিলিটির জন্য আনচেলত্তির প্রথম পছন্দ এখন দানিলো সান্তোস। সেই সাথে আনচেলত্তি দলের ভারসাম্য নষ্ট করতে চান না বলেই হালান্ডের বিপক্ষে দানিলোই ফার্স্ট চয়েস। অন্যদিকে জাপানের বিপক্ষে বদলি হিসেবে নেমে ম্যাচ উইনিং গোল করা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নামও আলোচনায় আছে পাকেতার জায়গায়। তবে সবশেষ প্রস্তুতি অনুযায়ী তাকে শুরু থেকেই নামানোর সম্ভাবনা কম। মাঝমাঠে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেজের পাশে দানিলোকে রেখে আগের কাঠামোয় ধরে রাখতে চাইবে ব্রাজিল। এতে ভিনিসিয়াস জুনিয়র ও কুনিয়ারা আরও স্বাধীনভাবে খেলতে পারবেন। ব্রাজিলের মূল ফোকাস এখন ফার্স্ট ট্রানজিশন, বল হারানোর পর সাথে সাথে প্রেসিং এবং নরওয়ের রাইট সাইডকে নিষ্ক্রিয় করে তাদের সবথেকে বড় অস্ত্র আর্লিং হালান্ডের কাছে বল সাপ্লাই বন্ধ করা। তাই মাঝমাঠে নিয়ন্ত্রণই হবে এই ম্যাচে সেলেসাওদের সবথেকে বড় অস্ত্র। বিশ্বকাপের নকআউট মঞ্চে আনচেলত্তির ঝুঁকি নয়, বেছে নিচ্ছেন স্থিতিশীলতা। পাকেতার শূন্য স্থান পূরণে দানিলো সান্তোসই এখন সবথেকে বড় ভরসা। এখন দেখার বিষয়, এই পরিকল্পনায় কি ব্রাজিলকে নরওয়ে পেরিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে নিতে পারে কিনা। সারা মাহবুব, স্টার প্লে। নরওয়ে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনার বিষয় আর্লিং হ্যালান্ডকে কিভাবে আটকাবে ব্রাজিল। তবে কোচ আনচেলত্তি বলছেন, কোনো একজন ফুটবলারকে কেন্দ্র করে ব্রাজিল ম্যাচের পরিকল্পনা সাজাবে না। তারপরও ব্রাজিলের এই ম্যাচে আর্লিং হ্যালান্ড বড় থ্রেট। সেটা কিভাবে ব্রাজিল সেই পরিকল্পনা কীভাবে সাজাচ্ছে, কোয়ার্টার ফাইনালে কীভাবে যাবে, সেই পরিকল্পনার কথা জানাচ্ছেন তানজিম ঐশী।
এর্লিং হালান্ডের লড়াইটা আসলে কার সাথে? সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস নাকি ব্রাজিলের প্রাণভোমরা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে? যদি বলা হয় হালান্ডকে হারানোর খেলাটা আসলে খেলবেন কার্লো আনচেলত্তি, ভুল বলা হবে কি? নরওয়ের গোল মেশিনকে থামাতে কি পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল বস? প্রি ম্যাচ কনফারেন্সে আনচেলত্তি স্পষ্ট করেছেন, আলাদা করে অ্যান্টি হালান্ড পরিকল্পনা নেই। তার দলের ডিফেন্ডারদের আলাদা করে শেখানোর প্রয়োজনও নেই, কারণ তারা আগে থেকেই হালান্ডকে চেনে এবং একাধিকবার খেলেছেন এই নরওয়েজিয়ানের বিপক্ষে। আনচেলত্তির কথা অনুযায়ী হালান্ডকে সরাসরি থামানো নয়, বরং তার কাছে বল যেন কম পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে। মিডফিল্ড আর উইং থেকে ডেলিভারি কেটে দেয়া, নরওয়ের বিল্ড আপ ভেঙে দেওয়ার পরিকল্পনাই সাজাতে হবে। হালান্ড যেহেতু ফিনিশার, তাকে সুযোগ না দিলে সে ম্যাচে প্রভাব ফেলতে পারবে না। সেলেসাউদের দুই সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস আর মার্কিনিউসের মূল দায়িত্ব থাকবে, কিন্তু পুরো দলই প্ল্যান মাফিক কাজ করবে। এক ডিফেন্ডার ভার্সেস হালান্ড নয়, বরং থাকবে কম্প্যাক্ট ডিফেন্সিভ ইউনিট। লক্ষ্য হালান্ডকে স্পেস না দেয়া এবং টার্ন করার সুযোগ বন্ধ করা। আনচেলত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, নরওয়ে শুধু হালান্ড নয়, একটা সংগঠিত আক্রমণাত্মক দল। তাই ব্রাজিলের ফোকাস পুরো ম্যাচ কন্ট্রোল করা। অর্থাৎ হালান্ডকে থামানো মানেই যে ম্যাচ জেতা নয়, এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানেন ব্রাজিল বস। এছাড়াও ব্রাজিলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ প্রতিপক্ষের দ্রুত কাউন্টার অ্যাটাক আটকানো, ফাউল আর সেট পিস থেকে বিপদ কমানো। কারণ হালান্ড সবচেয়ে বেশি বিপজ্জনক দ্রুত ট্রানজিশন, বক্সের ভেতর ওয়ান টাচে। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে মিডফিল্ডার ব্রুনো গিমারেস জানিয়েছেন, হালান্ডকে লক করতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার কাছ থেকে বল যাওয়া বন্ধ করতে হবে। সব মিলিয়ে ব্রাজিলের পরিকল্পনা খুব পরিষ্কার। কেবল হালান্ডকে থামাতে ব্যস্ত থাকলেই হবে না, তাকে পুরো মাঠে কার্যত অদৃশ্য করে দিতে হবে। অর্থাৎ এই ফরওয়ার্ডকে আলাদা করে মোকাবেলা না করে পুরো নরওয়ের আক্রমণভাগই অকার্যকর করে দেয়াই মূল লক্ষ্য। তানজিম মোশিন, স্টার প্লে। বিশ্বকাপের নকআউট মানেই ভুলের কোনো সুযোগ নেই। আর এবার ইংল্যান্ডের সামনে শুধু প্রতিপক্ষ মেক্সিকো নয়, প্রতিপক্ষ মেক্সিকো সিটির 2200 মিটার উচ্চতার বাতাসও। কিংবদন্তির স্টেডিয়াম আজতেকায় সোমবার সকাল 6টায় মুখোমুখি হবে দুই দল, যেখানে ইতিহাস, আবেগ আর স্বাগতিক সমর্থকদের গর্জন সবই থাকবে মেক্সিকোর পক্ষে। ভেড়ার পাল হয়ে নয়, ছাগলের দল হয়ে খেলছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ আর ভিতিনিয়ার মধ্যে সমন্বয়হীনতায় সবচেয়ে বড় সমস্যা পর্তুগালের। সেই সাথে ক্রিস্টিয়ানো রোনালদো ভালো সাপোর্ট পাচ্ছেন না। ডিফেন্স থেকে মাঝমাঠ, মাঝমাঠ থেকে অ্যাটাক, কোথায় সমস্যা পর্তুগালের? চলুন দেখি বিশ্লেষণে। ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, জোয়াও ক্যানসেলো নামে ভারে পর্তুগাল বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল। কিন্তু মাঠের খেলা দেখে তা কি মনে হচ্ছে? কোথায় সমস্যা? কেন সমস্যা? চলুন পর্তুগালকে ভাঙা যাক। ব্যক্তিগত পারফরমেন্সে পর্তুগাল এখনও বিশ্বকাপের অন্যতম সেরা দল, কিন্তু ওই যে ব্যক্তিগত পারফরমেন্স, সেটা দলগত পারফরমেন্সে রূপ দিতে পারছেন না কোচ রবার্তো মার্তিনেজ। মাঠে পর্তুগাল ভেড়ার পাল হয়ে উঠতে পারছে না, খাপছাড়া ছাগলের দল হয়ে ঘুরছে। দলটির সমন্বয়হীনতা অন্য যে কোনো সময়ের থেকে খারাপ অবস্থায় পৌঁছেছে। চলুন ছবি ধরে বিশ্লেষণ করা যাক। প্রথম ছবিতে রোনালদোর মুভমেন্ট দেখুন, কিন্তু তিনি সেদিকে বল পাননি ব্রুনো ফার্নান্দেজ থেকে। ক্রিস্টিয়ানো যখনই মিডে নেমে আসছেন বল তৈরি করার জন্য, তখন তাকে সহযোগিতায় কেউ এগিয়ে আসছে না। বাধ্য হয়ে রোনালদোকে উইংয়ে লম্বা পাস দিতে হচ্ছে, এবং সেটি দেওয়ার পর দ্রুত সময়ে ডি বক্সে পৌঁছাতে পারছেন না তিনি, আর তাতেই বাজছে গোলযোগ। পর্তুগালের সবচেয়ে শক্তির জায়গা ধরা হয় ব্রুনো ও ভিতিনিয়াকে, কিন্তু এবারের আসরের সবচেয়ে বেশি বেগ পোহাতে হচ্ছে এই জায়গাতেই। দুজনই একসাথে নিচে নেমে আসছেন অথবা একসাথে উপরে উঠে যাচ্ছেন। তাতে মাঝমাঠ চলে যাচ্ছে প্রতিপক্ষের দখলে, আর তাতে মাঝমাঠ দিয়ে খুব কম আক্রমণ গড়ে তুলতে পেরেছে রবার্তো মার্তিনেজের দল। পর্তুগালের সবচেয়ে বড় সমস্যার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। সমস্যা বলা হচ্ছে এই অর্থে তিনি দলের জন্য কার্যত কিছুই করতে পারছেন না, কিংবা তিনি করার মতো সহযোগিতা পাচ্ছেন না। এই ছবিটা দেখুন, রোনালদো স্পেস তৈরি করেছেন, হাত তুলে মুভমেন্টে আছেন, কিন্তু ক্রস পাননি তিনি। কাছের সহজ জায়গা খুঁজে নেওয়া হয়েছে মাঝমাঠ থেকে।
পরের ছবিতেও রোনালদো মুভমেন্ট পরিবর্তন করেছেন। ফাঁকা জায়গা ছিল কিন্তু ব্রুনো সেখানে পাস দেননি। একই অবস্থা ভিতিনিয়ার ক্ষেত্রেও। কঠিন বা ক্রিয়েটিভ পাসে না গিয়ে তুলনামূলক সহজ পাসই বেছে নিয়েছেন পর্তুগালের দুই মিডফিল্ডার। এছাড়াও আক্রমণ ভাগের সমন্বয়হীনতা উঠেছে চরমে। ব্রুনো থাকলে বক্সে রোনালদো থাকছেন না, একজনের জায়গা আরেকজন পূরণ করছেন না, যেন নির্দিষ্ট এরিয়া ছেড়ে যাওয়া যাবে না। দুই উইংও খুব একটা কার্যকর হয়ে উঠতে পারেনি বিগত ম্যাচগুলোতে। লেফট উইং দিয়ে আক্রমণ সানালে রাইট উইং বক্সের ভেতরে আসছে না, রাইট উইং দিয়ে আক্রমণ সানালে লেফট উইং ডি বক্সে চাপ প্রয়োগ করছে না। বলের দখলে থাকলে পর্তুগাল 4-2-3-1 ফরমেশনে খেলে। ভিতিনিয়া, ব্রুনো প্রায় নিচে নেমে এসে বল গ্রহণ করেন। তাদেরই পর্তুগালের আক্রমণ শুরুর কথা ছিল, কিন্তু বাস্তবে তারা মাঝ মাঠের কেন্দ্রীয় অঞ্চল দিয়ে খুব কমই আক্রমণ গড়ে তুলতে পেরেছে। এর পরিবর্তে তারা বেশিরভাগ সময় ফুল ব্যাকদের দিকে সহজ পাস খেলেছে। খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও পর্তুগাল খুব কমই সামনে এগিয়ে যাওয়া বা আক্রমণাত্মক পাস দেওয়ার চেষ্টা করেছে। পর্তুগাল প্রায় উইংয়ের সংখ্যাধিক্য তৈরি করে দ্রুত ছোট ছোট পাসের সমন্বয়ে আক্রমণ গড়তে চেয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টাগুলো কার্যকর হয়নি। আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল অনেক খেলোয়াড় বলধারী সতীর্থের খুব কাছাকাছি চলে আসছিলেন, ফলে একই জায়গায় খেলোয়াড়দের ভিড় তৈরি হচ্ছিল এবং মাঠের অন্যান্য অংশে ফাঁকা জায়গা ব্যবহার করা যাচ্ছিল না। অন্যদিকে পর্তুগালের ডিফেন্ডাররা বল সামনে এগিয়ে নেওয়ার সক্ষমতা দেখালেও আক্রমণ ভাগের খেলোয়াড়দের পর্যাপ্ত মুভমেন্ট ও সমর্থন না পাওয়ায় সেই অগ্রগতি কার্যকর আক্রমণে রূপ নিতে পারেনি। পর্তুগালের খেলোয়াড়দের অবস্থান, সামনে পাসের অভাব এবং আক্রমণের সময় সঠিক স্পেস ব্যবহার না করার কারণে তাদের ট্যাকটিক্যাল গঠন কার্যকর হচ্ছে না। মামুনুর রশিদ, স্টার প্লে। এবার ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সংবাদ। নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। লন্ডনের ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে একদিকে স্বাগতিক ইংল্যান্ডের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন, অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে সপ্তম টি-20 বিশ্বকাপ জয়ের হাতছানি। দুই দলই এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত থেকে ফাইনালে উঠেছে, ফলে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া পুরো টুর্নামেন্ট জুড়েই নিজেদের আধিপত্য ধরে রেখেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরমেন্স তাদের সবচেয়ে বড় শক্তি। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে তারা আরও একবার প্রমাণ করেছে কেন তারা এই ফরম্যাটের সবচেয়ে সফল দল। ফাইনালে বড় ভূমিকা রাখতে পারেন দুই অধিনায়ক। পাওয়ার প্লের লড়াই এবং মধ্য ওভারে স্পিনারদের প্রভাব ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। ইতিহাস অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষেই কথা বলে। নারী টি-20 বিশ্বকাপে তারা সবচেয়ে সফল দল এবং বড় ম্যাচে তাদের অভিজ্ঞতা অসাধারণ।